সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নকশাত স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত। অবশ্যই আমরা তা মেনে চলবো। প্রয়োজন ছাড়া বাইরে বের হবো না। যদি বাইরে বের হই তাহলে অবশ্যই মাস্ক পরিধান করব। নিয়মিত সাবান, হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোবো এবং পুষ্টিকর খাবার খাবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নকশাত স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সকলকে আইসিটি ক্লাসে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো প্রথমে আমরা জেনে নিই আজকে এই পাঠ শেষে তোমরা কি কি সম্পর্কে বলতে পারবে। সরকারি কার্যক্রমে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বলতে পারবে, চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বলতে পারবে, গবেষণা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে বলতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা তোমাদের খাতা কলম নিয়ে বসেছ। আজকের আলোচ্য বিষয়টি অবশ্যই তোমরা তোমাদের খাতায় লিপিবদ্ধ করবে। আজকের আলোচ্য বিষয়গুলো কি কি এসব জেনে নিই। সরকারি কার্যক্রম, চিকিৎসা ক্ষেত্রে, গবেষণা ক্ষেত্রে আইসিটির যে ব্যবহারগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানব। অর্থাৎ আমাদের আজকের পাঠ হচ্ছে অধ্যায়ের প্রথমে বাকি অংশ, শেষের অংশটুকু কি সরকারি কার্যক্রমে, চিকিৎসা ক্ষেত্রে এবং গবেষণায় আইসিটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো তাহলে আমরা সরকারি তথ্যাদি সম্পর্কে আমরা জানি, বা সরকারি কার্যক্রমে কি কি কার্যক্রমগুলো হয়ে থাকে বা সরকারি কার্যক্রমগুলো কোন কোন জিনিস সেগুলো সম্পর্কে আমরা জানব। এসো প্রিয় শিক্ষার্থীরা, সরকারি তথ্যাদি প্রকাশ। আমরা অনলাইনে বিভিন্ন সরকারি তথ্যগুলো প্রকাশ পায়, সেগুলো সম্পর্কে আমরা জানব। বর্তমান ওয়েবসাইট বা পোর্টালের মাধ্যমে সরকারি তথ্য ও জনগণের কাছে সরাসরি পৌঁছে দেওয়া যায়। সরকারি যে কোনো তথ্য ওয়েব পোর্টাল বা ওয়েবসাইটের মাধ্যমে জনগণের কাছে সহজে এবং দ্রুত পৌঁছিয়ে দেওয়া যায়। সরকারি নীতিমালা, আইন প্রণয়ন ও সংশোধনের ক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তর জনগণের মতামত গ্রহণ করতে পারে। অর্থাৎ যে নীতিমালা, আইন প্রণয়ন করা হয় সেটা সঠিক আছে কিনা সে সম্পর্কে জনগণের যে মতামত থাকে, আমার যে মতামতটা থাকবে সেটা আমি সরাসরি কি করতে পারবো, সরকারি দপ্তর পর্যন্ত আমার মতামতটা আমি পৌঁছিয়ে দিতে পারবো অনলাইনের মাধ্যমে। এরপরে আসি বিশেষ দিবস ও ঘটনা সম্পর্কে প্রচার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নোটিশ বা অনলাইন পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কি করতে পারছি, এই যে বিশেষ দিবস ও ঘটনা সম্পর্কে প্রচার করছে তারা, এবং তার থেকে আমরা কিন্তু সেগুলো সম্পর্কে জানতে পারছি। সরকার মোবাইল ফোনের মাধ্যমে জনগণের এক বিরাট অংশকে সরাসরি এসএমএস দিয়ে বার্তা পৌঁছাতে পারে। তাহলে বিভিন্ন সরকারি বা গভর্নমেন্ট ইনফো যেটাকে বলা হয়, সেই গভর্নমেন্ট ইনফো টাইপের তথ্যগুলো আমরা এসএমএস এর মাধ্যমে পেয়ে থাকি সরকারের তরফ থেকে। এরপরে বলা হচ্ছে যে দোরগোড়ায় সরকারি সেবা। যে কোনো ধরনের সরকারি সেবা আমাদের দোরগোড়ায় বা আমরা কাছাকাছি পেয়ে থাকি, খুব সহজে পেয়ে থাকি। দেখো, সরকারি কর্মকাণ্ডে আইসিটির সবচেয়ে উদ্ভাবনী ও কুশলী প্রয়োগ হলো জনগণের কাছে নাগরিক সেবা পৌঁছে দেওয়া, যেমন রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন এবং ইন্টারনেটের মাধ্যমে নাগরিক সেবাসমূহ সরাসরি দোরগোড়ায় এবং কি হাতের মুঠোয় পৌঁছে দেওয়া যায়। তাহলে দেখো, বলা হচ্ছে যে ইন্টারনেট বা মোবাইল ফোনের মাধ্যমে, এসএমএস এর মাধ্যমে বা ইন্টারনেটে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে কি করা হচ্ছে, যে কোনো ধরনের তথ্য সরাসরি সেবা দিয়ে থাকছে সরকার। এরপরে আসি ইবুক এবং ই পর্চা সম্পর্কে জানবো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এর আগেও জেনেছি ইবুকটা কি। ইবুক হচ্ছে ইলেকট্রনিক বুক, অর্থাৎ মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপিকে বলা হচ্ছে ইবুক, যেটা আমরা অনলাইন থেকে ডাউনলোড করে আমাদের মোবাইল ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে সংরক্ষণ করে রাখতে পারি, পরবর্তীতে সেটা ব্যবহার করতে পারবো। সকল পাঠ্যপুস্তক সহজে অনলাইনে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ইবুক প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমার ইবুকের ওয়েবসাইটটা দেওয়া আছে www.ebook.government.bd। এখানে সকল শ্রেণীর আমরা কি করতে পারবো, বইগুলো
ডাউনলোড করতে পারবো, অনলাইনে পড়তে পারবো, এগুলো সম্পর্কে জানতে পারবো। এরপরে আসি আমরা ই পর্চা। ই পর্চা হচ্ছে জমির রেকর্ড সংক্রান্ত, অর্থাৎ জমি জমার, সহজ ভাষায় বলতে গেলে জমি জমার যে কাগজগুলো থাকে, অর্থাৎ আমার জমির দলিল যেটা, সেই দলিলটা আমরা অনলাইন থেকে খুব সহজেই পেতে পারি বর্তমানে। আগে অনলাইনে পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে বলা হচ্ছে ই পর্চা। দেখো, জমি জমা সংক্রান্ত বিভিন্ন রেকর্ড সংগ্রহ, দলিল ইত্যাদির জন্য সরকারিভাবে 64 জেলায় ই সেবা কেন্দ্র চালু রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ই সেবা কেন্দ্র কতটি জেলায় রয়েছে? 64 জেলায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি ইপুজি পরীক্ষার ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, ইপুজি সম্পর্কে আমরা জানব। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি, তোমরা খেয়াল করবে, এটা হচ্ছে আখ। তো ইপুজি হচ্ছে চিনির কলের পুঁজি, অর্থাৎ ইক্ষু সরবরাহের অনুমতি পত্র। তাহলে ইপুজি বলতে আমরা কি বুঝতে পারছি? ইক্ষু সরবরাহের অনুমতি পত্র স্বয়ংক্রিয়করণ করা হয়েছে এবং বর্তমানে কৃষকরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে পুঁজি পাচ্ছে। অর্থাৎ চিনি কলের পুঁজি বা ইক্ষু সরবরাহের অনুমতি পত্রটা কৃষক সরাসরি কি মোবাইল ফোনের মাধ্যমেই পেয়ে যাচ্ছে। এই যে সিস্টেমটা, এটাকে আমরা বলছি ই পুঁজি। এরপরে আসি পরীক্ষার ফলাফল। পাবলিক পরীক্ষার ফল প্রকাশ। বর্তমানে দেশের সকল পাবলিক পরীক্ষার ফলাফল অনলাইনে এবং মোবাইল ফোনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে। তাহলে দেখো, অনলাইনের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে, এসএমএস, সেটা হতে পারে মোবাইল ফোনে এসএমএস দেওয়ার মাধ্যমে, বা ওয়েবসাইট থেকে আমরা সরাসরি কি করতে পারছি, আমাদের পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি সহ অ্যাডমিশন সকল পরীক্ষার ফলাফল আমরা পেয়ে যাচ্ছি। এরপরে আসি ই স্বাস্থ্যসেবা এবং আয়কর রিটার্ন প্রস্তুত। প্রিয় শিক্ষার্থীরা, ই স্বাস্থ্যসেবা হচ্ছে সরকার জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য টেলিফোনের মাধ্যমে টেলিমেডিসিন নামক স্বাস্থ্যসেবা চালু করেছে। সেই স্বাস্থ্যসেবাকে আমরা কি বলছি? ই স্বাস্থ্যসেবা। তাহলে আমরা ই স্বাস্থ্যসেবা কোনগুলোকে বলছি? টেলিফোনের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি দেয়াটাকে বলা হচ্ছে ই স্বাস্থ্যসেবা। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম, টেলিমেডিসিন কি? একই জিনিস, টেলিফোনের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি দেওয়াটাকে বলছি টেলিমেডিসিন। এরপর আসি আয়কর রিটার্ন প্রস্তুতকরণ। ঘরে বসেই এখন আয়কর দাতারা তাদের আয়ের হিসাব করতে পারেন এবং রিটার্ন তৈরি ও দাখিল করতে পারেন। তাহলে ঘরে বসেই আয়কর নিজে নিজে তৈরি করে তার নিজের হিসাব রাখতে পারবেন এবং আয়কর রিটার্ন পত্রটা তৈরি করতে পারবেন। এরপর আসি আমরা পরিবহন টাকায় স্থানান্তর। প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করবে, পরিবহন বর্তমানে অনলাইনে বা মোবাইল ফোনে ট্রেন, বাস বা বিমানের টিকিট সংগ্রহ করা যায়। এটাকে বলা হচ্ছে ই টিকিট, তাই না? তাহলে অনলাইনে আমরা পরিবহনের টিকিট ক্রয়টাকে আমরা কি বলবো? ই টিকিট। এরপরে আসি স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা স্থানান্তর, অর্থাৎ অনলাইন ব্যাংকিং যেটাকে আমরা বলছি। তো অনলাইন ব্যাংকিং কি? দেখো, পোস্টাল ক্যাশ কার্ড, মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম ইত্যাদির মাধ্যমে এক স্থান হতে আরেক স্থানে অর্থ প্রেরণ দ্রুত ও সহজ হয়েছে। তাহলে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত কি করা হচ্ছে? টাকা ট্রান্সফার করা সহজ হচ্ছে এবং খুব সহজেই সেটা আদান প্রদান করা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা আসি চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসা ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। মানব শরীর এবং মানব স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে রোগ নিরাময় ও রোগ প্রতিষেধক হিসেবে ডাক্তার রোগীর যে ব্যবস্থাপত্র দেন তাকে চিকিৎসা বলে। তাহলে বলা হচ্ছে কি? মানব শরীর এবং মানব স্বাস্থ্য ভালো রাখার উদ্দেশ্যে রোগ নিরাময় ও রোগ প্রতিষেধক হিসেবে ডাক্তার রোগীকে যে ব্যবস্থাপত্রটা দেন সেটাকে আমরা বলবো চিকিৎসা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো দুটো ছবি দেখতে পাচ্ছি স্ক্রিনে। এটা কি? আগের যুগের কবিরাজি চিকিৎসা পদ্ধতি।
আগের যুগের ডাক্তারি চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে একটু জেনে নিই। আগের যুগের ডাক্তার বা কবিরাজ কিভাবে রোগের তথ্য পেতেন দেখো, বিভিন্ন অঙ্গ টেপাটেপি করে তারা চিকিৎসা দিতেন, অর্থাৎ তাদের কিন্তু তেমন ভাবে জ্ঞান ছিল না। এরপরে আসি চিকিৎসায় আইসিটি ব্যবহার। এটা আসার ফলে কি হয়েছে, এখানে দেখো ডাক্তার একটা যন্ত্রই বলা যায়, যন্ত্রটা ব্যবহার করছি, তাই না? তাহলে আমাদের দেশে ডাক্তারের সংখ্যা কম বিধায় কি হচ্ছে, চিকিৎসার পদ্ধতিটা কম হচ্ছে। দেখো আইসিটি ব্যবহারের প্রয়োগের ফলে দেখো উন্নত চিকিৎসা থেকে আমরা কি হচ্ছি, বঞ্চিত হচ্ছি। তাহলে আমাদের দেশে ডাক্তারের সংখ্যা কম বিধায় আমরা কি হচ্ছি, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছি বা বঞ্চিত হচ্ছে। আধুনিক চিকিৎসা পদ্ধতি দেখো এখন কিভাবে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে চিকিৎসা পদ্ধতি পুরো শরীরকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অত্যন্ত নিখুঁতভাবে রোগ নির্ণয় করে বা রোগ নির্ণয় করা যায়। দেখো নিচের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, দূর থেকে ডাক্তারের সেবা নিচ্ছে, দূর থেকে ডাক্তারের সেবা নিচ্ছে। এই সেবাটাকে আমরা কি বলছি, একটু আগে পড়ে আসলাম, কি টেলিমেডিসিন। চিকিৎসার ক্ষেত্রে আরো নতুন নতুন কি হচ্ছে, আবিষ্কার হচ্ছে, নতুন নতুন যন্ত্রপাতি তৈরি হচ্ছে। এটা কিসের ফলে হচ্ছে, আইসিটি প্রয়োগের ফলে হচ্ছে। দেখো চিকিৎসা ক্ষেত্রে আরো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি মানুষের মস্তিষ্কের উজ্জীবিত অংশ এখন কি করা সম্ভব হচ্ছে। মানুষের মস্তিষ্কের উজ্জীবিত অংশ এখন বাইরে থেকে বলা সম্ভব হচ্ছে। তথ্য প্রযুক্তির জন্য আমরা কি করতে পারছি, তথ্য প্রযুক্তির জন্য আমরা পূর্ণ মাত্রায় গবেষণা করতে পারছি। তাই চিকিৎসা জগতে কি শুরু হয়েছে, বিপ্লব শুরু হয়েছে। এরপরে আমরা আসি গবেষণায় আইসিটি, অর্থাৎ গবেষণার ক্ষেত্রে আইসিটি প্রয়োগগুলো আমরা জেনে নেব। গবেষণার ক্ষেত্র সমূহ সম্পর্কে জানি। এসো সাহিত্য গবেষণা, আমরা একটা লাইব্রেরি দেখতে পাচ্ছি, অনেকগুলো বইয়ের ছবি দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা কি, যে আমাদের যে গবেষণা সেটা কোথা থেকে উৎপত্তি হয়, লাইব্রেরি থেকে, সাহিত্য চর্চা থেকে। এরপরে আসি শিল্পে গবেষণা। এরপরে আসি সমাজ বিজ্ঞান গবেষণা, সমাজ নিয়ে গবেষণা। এরপরে আসি গাণিতিক সমস্যা সমাধানগুলোতে গবেষণা। এরপরে আসি প্রযুক্তি নিয়ে গবেষণা, চিকিৎসার ক্ষেত্রে গবেষণা, বিজ্ঞান ক্ষেত্রে গবেষণা। সকল গবেষণা এখন কিসের উপর নির্ভর করে, আইসিটির উপর নির্ভর করে, তথ্য যোগাযোগ প্রযুক্তির উপরে নির্ভর করে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, গবেষণার প্রকারভেদ সম্পর্কে আমরা জানবো। গবেষণাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে তাত্ত্বিক আর একটা হচ্ছে ব্যবহারিক। তাত্ত্বিক বলতে আমরা কোনগুলো, এগুলো সংজ্ঞা দিয়ে আমরা বুঝাবো, অর্থাৎ লিখিত রূপে। আর ব্যবহারিক হচ্ছে যেটা আমরা কি করব, হাতে কলমে শিখব। তাহলে তাত্ত্বিক দিক বলতে কি, আমি যে কোনো জিনিস সম্পর্কে গবেষণা করতে যদি চাই, সেটা সম্পর্কে ডিটেলস আমরা কোথায় পাবো, উইকিপিডিয়াতে পাবো। সেই জিনিসটা সম্পর্কে পুরো ডিটেলসটাই আমাদের উইকিপিডিয়াতে দেয়া থাকবে। সেটা কত সালে তৈরি হয়েছিল, কাকে বলে, বা কে তৈরি করেছিলেন, সব কিছু। এইগুলোকে আমরা বলছি তাত্ত্বিক গবেষণা। এরপরে আমরা আসি ব্যবহারিক গবেষণায় আসছি। ব্যবহারিক গবেষণা আমরা কোথায় করব, এরকম জায়গায় যেখানে যন্ত্রপাতি থাকবে, তাই না? যন্ত্রপাতি দিয়ে আমরা যে গবেষণা করে কি করব, কাজটাকে সফল করব। সেটা হতে পারে লাইব্রেরি, সেটা হতে পারে কোনো গবেষণা ক্ষেত্র, বা দেখো আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, ল্যাবরেটরি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, গবেষণায় আইসিটির ভূমিকা দেখো, ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, ফিল্ড প্রোগ্রামেবল গেট অ্যারে, এটার সংক্ষিপ্ত রূপকে আমরা কি বলছি, FPGA। এরপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটা ছবি, সেখানে কি দেওয়া আছে, PLA, এটার পূর্ণরূপ কি, প্রোগ্রামেবল লজিক অ্যারে। তাহলে PLA এর পূর্ণরূপ
হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে। এই সব কিছু কিসের দ্বারা সম্ভব হচ্ছে? আইসিটি প্রয়োগের ফলে। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও আমরা আরো গবেষণা করতে পারি কি এনভায়রনমেন্ট নিয়ে, কোথায়? ভার্চুয়াল ভাবে, অর্থাৎ বাস্তব নয় কিন্তু বাস্তবের মতোই সেই জায়গাগুলোতে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রসেসর তৈরি হচ্ছে পাওয়ারফুল সুপার কম্পিউটার। দেখো তারা কিন্তু, আমরা যদি বাংলা বলি, কারখানা বা ল্যাবরেটরিতে তারা কাজ করছে, প্রসেসর তৈরি করছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যে পাঠগুলো পড়লাম তার ভিত্তিতে কিছু প্রশ্ন উত্তর জেনে নেই। টেলিমেডিসিন কি? অর্থাৎ টেলিফোনের মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে টেলিমেডিসিন। এই পর্যায়ে কি ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেটের মাধ্যমে বা ইলেকট্রিক মাধ্যমে বা ইলেকট্রনিক মাধ্যমে আমরা জমির রেকর্ড খুব সহজে পেয়ে যাচ্ছি। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ই পর্যায়। বর্তমানে কতটি জেলায় সেবা কেন্দ্র আছে? একটু আগেই আমি তোমাদেরকে বলেছি 64টি জেলায়। PLA এর পূর্ণরূপটি প্রোগ্রামেবল লজিক অ্যারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই তোমাদের ডায়েরি নিয়ে বসেছো। আগামী দিন অধ্যায় প্রথম পাঠ নাম্বার 4 হতে 7 পর্যন্ত তোমাদের টপ ক্লাস থাকবে। অবশ্যই উক্ত অধ্যায়টি বাসায় যথাযথভাবে চর্চা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।